আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা আমার অথেন্টিক মডেল টেস্টের ইংলিশ পার্টের মডেল টেস্ট 11 পর্যন্ত আপনারা পেয়ে গেছেন। তো আজকে আমি আলোচনা করব গাজী মিজানুর রহমান স্যারের খুবই পরিচিত একটা মডেল টেস্টের বই 12 নং নিয়ে আলোচনা করব। 12 নংয়ের যে ইংলিশ পার্টটা আছে সেটা আলোচনা করব। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওখানে ওই চ্যানেলে আমি অথেন্টিক মডেল টেস্টের পাশাপাশিও কিন্তু বিভিন্ন ধরনের চাকুরির প্রার্থী খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ কোশ্চেন্সগুলো বা কনফিউশন ভিত্তিক যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করি। প্লাস ইংলিশ মানে ইংলিশ গ্রামারটাকে প্লাস ইংলিশ জিনিসটাকে যে আমরা ভয়ভীতি দূর করব সে বিষয়টি নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে শুরু করা যাক আমাদের যে অথেন্টিক মডেল টেস্টের 12 নং নিয়ে। 12 নং নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওকে, এটি অথেন্টিক মডেল টেস্টের যে 12 ইংলিশ পার্টটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে শুরু করা যাক আমাদের আলোচনাটি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ ড্যাশ দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। মৃত্যু জিনিসটা ডাজ নট ডিস্টিংগুইশড, মৃত্যু জিনিসটা পার্থক্য করে না দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার মানে কি বোঝাচ্ছে এখানে? দেখেন, দ্য রিচ হচ্ছে একটা জিনিস, পুয়ার হচ্ছে একটা জিনিস। কয়টা জিনিস এখানে? দুইটা জিনিস, ঠিক আছে? তো এই দুইটা জিনিস ডাজ নট ডিস্টিংগুইশ মানে পার্থক্য, ডিস্টিংগুইশ মানে পার্থক্য করে না। তো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করে না, তো এমন প্রিপোজিশন কি বুঝতে পারে? কেন অপশন দেখলেই বুঝবো এগুলো হচ্ছে প্রিপোজিশন। অ্যামাং একটি প্রিপোজিশন, বিটুইন একটি প্রিপোজিশন, অফ একটি প্রিপোজিশন, ফ্রম একটি প্রিপোজিশন। এই চারটা প্রিপোজিশন থেকে কোনটা বসতে পারে? আপনারা খুব সহজে জানেন, একটা জিনিস এবং দুইটা জিনিস। এখানে অ্যান্ড হলো কনজাংশন, দুইটা নাউনকে যুক্ত করছে। দুইটা জিনিসের মাঝে যখন কোনো জিনিস বোঝাবে তখন আমরা কি দিব? বিটুইন দেব। কি দিব? বিটুইন দিব। দুইয়ের মাঝে যখন কি করা হয়? দুইয়ের মাঝে যখন আলোচনা করা হয় কোনো জিনিস, সেটা মানে ধরেন কোনো আপেল, একটা আপেলকে দুইটা ভাগ করে দিতে পারে, তখন সেটা কি হয়ে যাবে? দুজনের মধ্যে যদি ভাগ করে দেয় তাহলে আমরা বুঝে নেব সেটা বিটুইন হবে। আর যদি অনেকের মধ্যে ভাগ করে তাহলে আমরা বুঝবো অ্যামাং হবে। অনেকের মধ্যে যদি হয় তাহলে অ্যামাং হবে। অনেকের মধ্যে হলে কি হবে? অ্যামাং হবে। আর অফ জিনিসটা হলো র এবং এর অর্থ দিবে। অফ জিনিসটা কিসের অর্থ দিবে? র এবং এর অর্থ দিবে। দেখ, একটু খেয়াল করুন আপনারা। অফ জিনিসটা কিসের অর্থ দিবে? র এবং এর। বাংলা বিভক্তি র এবং এর অর্থ দিবে। যেমন ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ মানে ইংরেজি বিভাগ বা ইংরেজি বিভাগের, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এই যে বিভাগের যখন হবে, অর্থাৎ বেসিক্যালি অফ জিনিসটা র এবং এর অর্থ দিবে। ওকে, আর ফ্রম হচ্ছে থেকে, কোনো জিনিস থেকে। ফ্রম হচ্ছে থেকে, কোনো জিনিস থেকে। আবার অ্যাপ্রোপ্রিয়েটভাবে তো অনেক জায়গায় বুঝতে পারে, কিন্তু এটাতে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে গ্রামাটিক্যালি দুইটা জিনিসের মাঝে যখন আলোচনা করবে তখন আমরা বুঝবো সেটা বিটুইন হবে। 2 নম্বর আলোচনা করা যাক। 22 নম্বর, হ্যাঁ এখানে অবশ্যই 2 নম্বর। 22 নম্বর আলোচনা করা যাক। হোয়াট ইজ দ্য ফার্স্ট কনসিডারেবল পার্ট অফ এ প্যারাগ্রাফ? হোয়াট ইজ দ্য ফার্স্ট, প্রথম বিবেচ্য যে অংশটি, প্যারাগ্রাফের প্রথম বিবেচ্য অংশটির নাম কি? আমি আপনাকে একটু দেখাই। কোনো একটা যখন আমরা প্যারাগ্রাফ লিখব, সাপোজ আমরা কি লিখব? ধরেন লোডশেডিং সম্পর্কে লিখব, লোডশেডিং সম্পর্কে লিখব, ঠিক আছে? এখন লোডশেডিং সম্পর্কে যদি লিখতে চাই, আমরা ধরেই কিন্তু লোডশেডিংয়ের গুরুত্বটা লিখতে পারবো না, লেখার দরকার নাই। ধরিয়ে যদি আপনি লেখেন লোডশেডিং
আমাদের কী করে, অনেক ক্ষতি করে। বা লোডশেডিং ড্যামেজেস আওয়ার লাইফ, লোডশেডিং ড্যামেজেস আওয়ার পিচ অফ মাইন্ড, লোডশেডিং ড্যামেজেস আওয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক। এভাবে কিন্তু আপনি লিখবেন না, জাস্ট একটা জিনিস দিয়ে লিখতে হবে। সেই জিনিসটার নাম হলো কি, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, একটা গুরুত্বপূর্ণ টপিক সেন্টেন্স দিয়ে আপনি কী করতে পারেন, শুরু করতে পারেন। আর 2 নম্বর হলো সেটার বডি। 2 নম্বর কি, বডি মানে অর্থাৎ ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা। আর 3 নম্বরে আমরা রাখবো কনক্লুশন। আমরা সকলে জানি, অর্থাৎ যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখব, প্যারাগ্রাফের 3টা গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে বডি, 3 নম্বর হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন প্রথম যে কনসিডারেবল পার্ট হচ্ছে তাহলে টপিক সেন্টেন্স। ঠিক আছে, 23 নাম্বার, ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছুই জানে তাকে কি বলে। ওয়ান হু নোজ এভরিথিং, এটা হচ্ছে সাবস্টিটিউশন থেকে এই প্রশ্নটি এসেছে। ওয়ান হু নোজ এভরিথিং ইজ কল্ড অমনিসিয়েন্ট। কি বলে, অমনিসিয়েন্ট বলে, অমনিসিয়েন্ট। তারপরে 24 নাম্বারে এসে আবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রামাটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করুন একটু মনোযোগ দিয়ে। এনি বয় ক্যান ডু দিস, এনি বয় যে কোনো ছেলে, ক্যান ডু দিস এটা করতে পারে, যে কোনো ছেলে এটা করতে পারে। হেয়ার এনি, এনি শব্দটা এখানে কি, আন্ডারলাইন দিয়ে দিছে, আন্ডারলাইন না দিলেও আমরা বুঝে যাব যেটা কি এখানে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। একটু মনোযোগ দেন, আপনি মনোযোগ দিতে হবে আপনাকে, কারণ এই যে যতটা আমি 11টা কোয়েশ্চেন যে সলভ করেছি, আজকে 12তম কোয়েশ্চেন, 11টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু বারবার কোয়েশ্চেনগুলো এসেছে, বারবার আলোচনা হয়েছে, অনেক কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে, গ্রামাটিক্যাল আলোচনাগুলো বারবার রিপিট হচ্ছে, কিন্তু জাস্ট সেন্টেন্সটা একটু বেশ কম। আপনার তো সেন্টেন্স হুবহু কমন পাবেন না কোনো দিন, আপনাকে রুলটা ধরে নিতে হবে, ব্যাপারটা বুঝে নিতে হবে। ঠিক আছে, এখানে ব্যাপারটা দেখেন, বয় আছে, এখানে কি আছে, বয় আছে। বয়টা কি, নাউন। সোজা কথা, নাউনের আগে যে অংশটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে, নাউনের আগে যে অংশটা থাকবে, যে কথাটা থাকবে সেটা মডিফাই করার কারণে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। খুবই সিম্পল একটা ম্যাটার, খুবই সহজ একটা ম্যাটার, জাস্ট ধরে নিতে হবে, জাস্ট বুঝে নিতে হবে। ঠিক আছে, তো নাউনের আগে যেটা আছে সেটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, আমি উদাহরণ দেওয়ার মনে করতেছি না, কারণ এটা অনেকেই বোঝে। কারণ দেখবেন আপনি ইংলিশটা কি সকলে আমরা জানি নাউন, কিন্তু যখন এরকম হয়ে যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নাউন, এর পূর্বে একটা নাউন হবে না কোনো দিন, সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে দেখেন ইংলিশ কোনো দিন অ্যাডজেক্টিভ হয়েছে, নর্মাল একটা ইংলিশ ভাষা, অথবা যখন দা ইংলিশ হবে ইংরেজি জাতিদেরকে বোঝাচ্ছে, কিন্তু নাউন হওয়ার কারণে, 2টা নাউন একসাথে বসে না, সেই জন্য এটা কী হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আপনি দেখেন 26 নাম্বার, হ্যাঁ আপনি একটু 26 নাম্বার খেয়াল করুন। ওকে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম, বিপরীত অর্থোডক্সি শব্দটির বিপরীত শব্দ কোনটি, অর্থোডক্সি শব্দটির বিপরীত শব্দ কোনটি। আপনার যদি ভোকাবুলারিতে বা ওয়ার্ড মিনিংয়ে খুব ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি ভোকাবুলারি সেকশনটাতে ভালো করতে পারবেন। অর্থোডক্সি শব্দটির পাশে আমি লিখে রেখেছি দৃঢ় বিশ্বাস। যে কোনো কথা বললে আমরা খুবই প্রচলিত যে কোনো কথা বলো, সেটাতে আমরা কি হয়ে যাই, দৃঢ় বিশ্বাস হয়ে যায়, বা প্রবল বিশ্বাস যেটাকে বলি। তার মানে এটার বিপরীত কোনটা, রেশিয়াল, জাতিগত। হোমসিক মানে হচ্ছে বাড়ি ফেরার যে আগ্রহ, বা হোমসিক, আমি শহরে আছি, বাড়িতে যাওয়ার জন্য আমার মনটা খুব দরপর করতেছে, মনটা খুব টানতেছে, তাহলে সেটা হচ্ছে হোমসিক। আনকনভেনশনালি মানে হচ্ছে প্রচলিত। ট্রিফিডেশন মানে হচ্ছে বিদ্রুপ। তার মানে অর্থোডক্সি যদি দৃঢ় বিশ্বাস হয়ে থাকে, তো আনকনভেনশনালি হবে নর্মালি, প্রচলিত যে কোনো কথা, তাহলে সেটাকে আমরা কি নিতে পারি, অ্যান্টোনিম হিসেবে নিতে পারি। 27 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টার্স শব্দটির অ্যান্টোনিম কি। টার্স মানে হলো সংক্ষিপ্ত, টার্স মানে কি,
সংক্ষিপ্ত। টার্স মানে হলো সংক্ষিপ্ত। এটার বিপরীত শব্দ কোনটি? দেখেন, বোমবেস্ট মানে হলো ভাগাডম্বর বা অনেক কিছু বলা, এই টাইপের কিছু। আর রেটিসেন্স মানে হলো স্বল্পভাষী, কম কথা বলে। টকেটিভ মানে তো যিনি বেশি কথা বলেন, বাচাল। তাহলে টার্স যদি সংক্ষিপ্ত হয়ে থাকে তাহলে বারবোস হবে। কি হবে? বারবোস হবে, মানে অনেক শব্দপূর্ণ, একসাথে অনেকগুলো শব্দ। তো এটা মানে সংক্ষিপ্ত, এটা মানে অনেক বেশি, তাহলে এটার সাথে না। এটা হচ্ছে বাচাল, এটাও একটু বেশি বোঝায়, যেহেতু বারবোস চলে আসবে তাহলে আপনি বারবোস অ্যান্সার করবেন। 28 নাম্বার, দ্য সিনোনিম অফ সিনথেটিক। সিনথেটিক মানে হলো, আমি লিখে রেখেছি এখানে, আর্টিফিশিয়াল। সিনথেটিক মানে হলো আর্টিফিশিয়াল অথবা ফলস থিংস, যেটা ইমিটেশন বলি আমরা, ফলস থিংস বলি। আর্টিফিশিয়াল কৃত্রিম জিনিস, সেটা হলো সিনথেটিক, তাহলে আর্টিফিশিয়াল হবে অ্যান্সার এখানে। আর জেনুইন মানে মূল জিনিস, কম্বাইন মানে মিলিত হওয়া, ইন্টারডিফেন্ট মানে হচ্ছে এটার নির্ভর হওয়া, ভিতর যে বিষয়টা আছে সেটার প্রতি নির্ভর হওয়া। 29 নাম্বার, দে ওয়ার ভেরি কাইন্ড টু মি। দে ওয়ার ভেরি কাইন্ড টু মি, তারা আমার প্রতি কী ছিল? খুবই দয়ালু ছিল। তারা আমার প্রতি খুবই দয়ালু ছিল, ঠিক আছে। আর কাইন্ডের পরে মনে রাখবেন সবসময় কী হবে? কাইন্ড অফ হতে পারে, কিন্তু কাইন্ড টুটাও হবে। কাইন্ড অফ হতে পারে কোনো প্রকার বোঝায়, তার অন্য ক্ষেত্রে কী হয়ে যাবে? অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কাইন্ড টু হয়ে যাবে। আচ্ছা, তারা আমার প্রতি খুবই দয়ালু ছিল। দে ট্রিট মি, তারা আমার প্রতি যেহেতু দয়ালু ছিল, কারণ দে ট্রিট মি অ্যাজ ইফ হবে, দে ট্রিট মি, তারা আমাকে ট্রিট করতেছে। অ্যাজ ইফ মানে কি? এমনভাবে যেন, অ্যাজ ইফ আই ওয়ার দেয়ার ওন সান, তারা এমনভাবে আমাকে ট্রিট করতেছে আমি যেন তাদের কি? সন্তান, আমি যেন তাদের সন্তান। অ্যাজ ইফ আছে এখানে, অ্যাজিভ জিনিসটাকে মাথায় রাখবেন। অ্যাজিভ জিনিসটা হলো এমনভাবে যেন। দেখেন, অ্যাজিভের আগে এখানে দ্য ট্রিট প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো অ্যাজিভের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে, পরে কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে। সেহেতু এমন হচ্ছে না, এটা হচ্ছে না, কারণ অ্যাজিভের পরে আই ওয়াজ হয় না। টেন্সের ক্ষেত্রে আমরা আই ওয়াজ দেখতে পাই, কিন্তু যখন অ্যাজিভের ক্ষেত্রে চলে আসবে, আই উইশ আই ওয়াজ দিলে হয় না, আই উইশ আই ওয়ার দিতে হবে। সেম অ্যাজিভ আই ওয়ার দিতে হবে। সেহেতু আপনি বুঝতে পেরেছেন আশা করি। ব্যাপার কী হবে তাহলে? অ্যাজ ইফ আই ওয়ার, কারণ ব্যাপারটা হলো অনুবাদের দিক দিয়ে আপনি বুঝতে পারেন। দে ওয়ার ভেরি কাইন্ড টু মি, তারা আমার খুবই প্রিয় ছিল বা দয়ালু ছিল, তারা আমার প্রতি খুবই। দে ট্রিট মি, তারা আমাকে এমনভাবে ট্রিট করছে, অ্যাজ ইফ আই ওয়ার দেয়ার ওন সান, আমি যেন তাদের নিজেদেরই সন্তান, এমনভাবে তারা আমাকে ট্রিট করছে। অ্যাজ ইফ যখন চলে আসছে, আপনি দেখবেন অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। 30 নম্বর, দে ওয়ার অ্যাস্টোনিশড অ্যাট, এটা সবাই পারবেন। অ্যাস্টোনিশডের পরে সর্বদা অ্যাট বসে, অ্যাস্টোনিশডের পরে সর্বদা কি বসে? অ্যাট বসে। অ্যাস্টোনিশড মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া। দে ওয়ার অ্যাস্টোনিশড মাই পারফরমেন্স, আমি এমন একটা পারফরমেন্স দেখাইছি, আমার কার্য সম্পাদনটা এমনভাবে করেছি, তারা আমার প্রতি খুবই বিস্মিত হয়ে গেছে। আওয়ার ফ্ল্যাট ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, আমাদের ফ্ল্যাট হলো এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়। তাহলে আপনি কি বলবেন? আওয়ার ফ্ল্যাট ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। আমি এই ভিডিওতে আর আলোচনা করব না, কারণ আমার ভিডিও অলরেডি 13 মিনিট 14 মিনিট হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর আলোচনা করতে চাচ্ছি না। কারণ লং করলে, যেহেতু আমি মোবাইল দিয়ে এডিটিং করি, অনেক সময় টাইম বেশি হয়, সেটা বিরক্তি লাগে আমার কাছে বা একটু সমস্যা হয়ে যায়, সেজন্য আমি চাচ্ছি 10 মিনিটের উপর ভিডিও দেবো না, ঠিক আছে? তো এখনও আমি রিকোয়েস্ট করবো, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকবেন, ওখানে বিভিন্ন ধরনের টিপসগুলো দেওয়া হয়। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে পাশে থাকবেন। আশা করি সামনে আরও ভালো পারফরমেন্স দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।